তোমার কেন মনে হচ্ছে আমি তোমাকে দয়া করছি? কফির কাপে চুমুক দিয়ে বলে মুহিত। আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে। রোজি, আমি তোমাকে মোটেও দয়া দেখাচ্ছি না। তুমি জানো আমি কেন তোমাকে বিয়ে করতে চাইছি, আর তুমি যেটা জানো সেটা আমিও জানি। আমি কি বলবো জানি না। মাস দুয়েক হয়েছে আমার ডিভোর্স হয়েছে। আমি এখনই এইসব বিষয়ে কোনো কিছু ভাবতে পারছি না। আমি জানি তোমার সময় লাগবে, তুমি সময় নাও। 6 মাস, 9 মাস, 1 বছর, সমস্যা নেই, আমি অপেক্ষা করব। আমি জানি না আমি কি করব। আমি এত তাড়াতাড়ি কেন এসেছি? আর তুমি জানলে কিভাবে যে আমার ডিভোর্স হয়েছে? আর আমার জানা মতে আমার ডিভোর্স হওয়ার আগে তুমি জানতে পেরেছো যে আমার ডিভোর্স হচ্ছে। তুমি হুডি পরে আরও আগে থেকেই আমাদের মহল্লায় ঘোরাঘুরি করছো। মুহিত একটা ঢোক গিলে বলে। তুমি কিভাবে জানলে? আসমানি বলেছে। আসমানি যেন কে? ও, তোমাকে তো বলা হয়নি। নাহিদের বউ। কিছুদিন আগেই ওদের বিয়ে হয়েছে। ও হ্যাঁ, তোমার কাকা সেদিন বলেছিল। হুম। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে নীরব থাকার একটা যুদ্ধ হয়। শেষ পর্যন্ত যুদ্ধে হেরে গিয়ে মুহিত বলে। তোমার মনে আছে রোজি, আমরা আগে টং থেকে চা খেতাম। মাঝে মাঝে 1 কাপ চায়ে দুজন ভাগ বসাতাম। তুমি বলতে 1 কাপ চা ভাগাভাগি করে খেলে ভালোবাসা বাড়বে, কিন্তু আমি জানতাম তুমি আমার টাকা বাঁচানোর জন্য এমনটা করতে। রোজির কিছু না বলে শুধু একটু হাসে। মুহিত আবার বলে। কিন্তু আজ দেখো, দামি কফি শপে এসে কফি খেয়েও আমরা সুখী হতে পারছি না। কারণটা কি জানো? জানি। কি বলো তো? সম্পর্ক যত্ন নিতে হয়, না হলে চলে গেলে ফেরার রাস্তা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সম্পর্ক আগের মতো না হলে আমরা একে অন্যের উপর অধিকার খাটানো চাই না। মুহিত পুচকি হেসে বলে। ঠিকই বলেছো। তুমি এত তাড়াতাড়ি করছো কেন? আসলে তোমার বাবার জন্য। আমার ভয় হচ্ছিল সে যদি তোমার বিয়ে আবার অন্য কোথাও ঠিক করে ফেলে। আর আমার এত সাহসও নেই যে তোমার বাবার সামনে গিয়ে বিয়ের প্রস্তাব দেব। আসলে আমি আজও তোমাদের মতো এত বড়লোক হয়ে উঠতে পারিনি, আর জীবনে পারবো কি না জানি না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে তোমার সংসারে তুমি রানী হবে, কেউ তোমাকে হুকুম করা থাকবে না। আর আমি এখন সম্পূর্ণ আগের মতো চালচলহীন নই। আমার মাথা গোঁজার মতো একটি বাড়ি ঘর আছে। তোমাদের বাড়ির মতো না হলেও তোমার অসুবিধা হবে না আশা করি। আমার বাবাকে তোমার ভয় পাওয়ার কিছু নেই মুহিত। সে এখন আর আমার জীবনের কোনো সিদ্ধান্তই নেবে না। সে সেই অধিকার হারিয়েছে। আমি জানি সে নিজে থেকেও আর আসবে না। মুহিত কিছু না বলে শুধু অবাক চোখে তাকিয়ে থাকে। রোজি তাকে সরাসরি জিজ্ঞেস করে। তোমার নিজের বাচ্চা চাই না? না, চাই না। কেন? আমি ছোটবেলা থেকে অনাথ, একা একা বড় হয়েছি। যে আমাকে বড় করেছে সেও আহামরি কেউ না আমার। সে আমার সাথে ছিল কারণ তারও একটা মাথা গোঁজার মতো আশ্রয়ের দরকার ছিল। ধরো আমাদের বাচ্চা হলো, তারপর কোনো দুর্ঘটনায় আমি আর তুমি মারা গেলাম। ধরো তোমার বাবা মা আর বেঁচে নেই, তখন আমাদের সেই বাচ্চাটার কি হবে? সেও কি আমার মতো মানুষের লাথি খেয়ে খেয়ে বড় হবে? অন্যের বাড়ির বাসি খাবার খাবে? আমি কি তা মরেও সইতে পারবো? আমি জানি এর কষ্ট কী রকম। তাই শুধু শুধু কেন একটা নিষ্পাপ প্রাণকে নষ্ট করব? তার চেয়ে বরং আমরা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে আসব। কি বলো? কেমন লাগলো আমার বুদ্ধি? রোজিনার চোখে আনন্দের পানি চলে আসে। মুহিত বুঝতে পারে রোজির মনের অবস্থা। সে প্রসঙ্গ বদলানোর জন্য বলে। তুমি না বললে তোমার সাথে কে যেন এসেছে? সে কোথায় গেছে? রোজি নিজেকে সামনে নিয়ে বলে। আসমানি ভাবি, এইদিকে নাকি ওর একটা বান্ধবীর বাসা আছে, তার সাথে দেখা করতে গেছে। রোজি, হুম। আমি অপেক্ষা করব। রোজিনা কিছুই বলে না, শুধু প্রাণপণে চেষ্টা করে নিজের চোখের পানি লুকাতে। কলিং বেল বাজছে 1, 2 বার, 3 বার। ভেতর থেকে তেমন কোনো সাড়া শব্দ নেই। চতুর্থবারের মতো বাজানোর আগে ভেতর থেকে কম বয়সী এক ছেলে চোখ ডলতে ডলতে এসে দরজা খুলে বলে।
এতবার কলিং বাজায় কেউ? ঘুমাচ্ছিলাম তো। এসো ভিতরে এসো। সে ফিরে যেতে যেতে হুট করেই পেছনে ফিরে তাকিয়ে ভূত দেখার মতো চমকে ওঠে। প্রায় আর্তনাদের মতো করে উঠে বলে, মা দেখো, আসমানি আপু এসেছে। সামনে থেকে সরে আমাকে ভেতরে যেতে দিবি নাকি আমি বাইরেই দাঁড়িয়ে থাকবো? কম বয়সী ছেলেটি কিছু না বলেই সামনে থেকে সরে দাঁড়ায়। আসমানি কোনো কথা না বলে রুমের ভেতরে গিয়ে সোফার আয়েসি ভঙ্গিতে বসে পড়ে। কয়েক মুহূর্তের পরেই ভেতরের রুম থেকে মাঝবয়সী এক মহিলা এসে সেখানে উপস্থিত হয়। মহিলাটি আসমানিকে দেখে কোনো কথা না বলে আবারও ভিতরের রুমে চলে যায়। আসমানি বেশ চিল্লিয়ে চিল্লিয়েই বলে, বিয়ের পর প্রথম বাবার বাড়িতে এসছি। বাবা মা তো নেই, আছে চাচা আর চাচি। তারা কি আমায় একটু আপ্যায়ন করবে না, নাকি আমি খালি মুখেই চলে যাব? কম বয়সী ছেলেটির দিকে তাকিয়ে বলে, একটু জুস নিয়ে আয় তো, এখন বানিয়ে আনবি। ফ্রেশ জুস। আর এসিটা চালিয়ে দিয়ে যা। যা রোদ পড়েছে বাইরে, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে। কম বয়সী ছেলেটিও কিছু না বলে সেখান থেকে রান্নাঘরে চলে যায়। আসমানির কথাগুলো শেষ হতে ভেতর থেকে মহিলাটিও বের হয়ে রান্নাঘরে ঢুকে। আসমানি বেশ স্বাভাবিকভাবেই টিভির রিমোট নিয়ে নিজের পছন্দের মতো চ্যানেল ঘুরতে থাকে। বেশ কিছুক্ষণ পর ছেলেটি এসে আসমানিকে এক গ্লাস জুস এনে দিল। আসমানি বেশ আয়েশ করে সেটা চুমুক দেয়। আসমানি ছেলেটিকে জিজ্ঞেস করে, বড় চাচা আর ভাইয়ারা কই? নামাজে গিয়েছিল, এখনো আসেনি। তুই যাসনি কেন? মানে ঘুমাচ্ছিলাম। আসমানি মুখ ভেঙিয়ে বলে, আহা, লাট সাহেব ঘুমোচ্ছিলেন? আমার সামনে থেকে সরে যা। ছেলেটি তবুও যায় না। একপাশে কাচুমাচু হয়ে এক দৃষ্টিতে আসমানের দিকে তাকিয়ে থাকে, যেন কত বছর পর দেখছি তাকে। কিছুক্ষণ পর আসমানি লক্ষ্য করে সেই মাঝবয়সী মহিলাটি খাবার টেবিলে এসে খাবার বাড়ছে। আসমানি মহিলাটির কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বেশ আহ্লাদের স্বরে বলে, রাগ করছো কেন বড় মা? দেখো, আমার কিছু হয়নি, আমি ভীষণ ভালো আছি। আমার কাজ শেষ হলেই আমি তোমার কাছে চলে আসব। মহিলাটি প্লেটের খাবার রাখতে রাখতে বলে, আসবে কিভাবে? ওই বাড়িতে যে তোমার জন্য খুঁটি গেড়ে রেখেছো, আসবে কিভাবে? তোমার চাচা ওই বাড়িতে তোমাকে রেখে এসে বাচ্চাদের মতন হাউমাউ করে কাঁদলো। তোমাকে আমরা ওইভাবেই মানুষ করেছি। ওই বাড়িতে থাকতে কষ্ট হয় না? কি দরকার ছিল ওইভাবে বিয়ে করার? প্ল্যান ফেল হয়েই তো পুরো মহল্লার সামনে কাজী ডেকে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। এখন তো ওইটাই তোমার পরিবার। ফিরবে কিভাবে আমার কাছে? আসমানির মন মুহূর্তেই খারাপ হয়ে যায়। সত্যিই তো, সে ফিরবে কিভাবে? এটাই এখন তার বাড়ি, তার পরিবার। এত ভালো বাবা মার মতো শ্বশুর শাশুড়ি, ভাই বোনের মতো ননদ আর দেবর, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলার মতো একজন স্বামী। এদেরকে ছেড়ে কিভাবে আসবে সে? এ কি এই জন্মেও সম্ভব তার কাছে? ধুলো পড়া ঘরটায় প্রায় মিনিট 10 মতো বসে আছে আসমানি। আজ প্রায় বছর খানেক হলো সে এই বাসায় আসেনি। কত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আনাচে কানাচে। আসমানির অশ্রু ভরা চোখে সেই সব দেখছে। ফ্লোর থেকে উঠে ধীর পায়ে সোফার দিকে এগিয়ে যায় সে। সিঙ্গেল সোফার হাতলে হাত বুলায় সে। সবাই যখন একসাথে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বসতো, তখন বাবা এই সোফায় বসতো। বাকি দুইটা, একটায় সে আর তার বোন, আরেকটায় তার ভাই আর মা। কোনো বাধা ধরা নিয়ম ছিল না এটার জন্য, কিন্তু দীর্ঘদিনের অভ্যাসের ফলে সবাই নিজের নিজের জায়গায় বসে যেত। অন্য সময় হলে সেটা আলাদা কথা। ছোট ভাই আর বোনের মধ্যে প্রায়ই ঝগড়া বেঁধে যেত এই সিঙ্গেল সোফা নিয়ে। দুজনেই বাবার জায়গায় বসতে চাইতো। আগে সে আর তার ভাই এই সোফা নিয়ে মারামারি পর্যন্ত করত, কিন্তু একটু বুঝ হওয়ার পরে আর করেনি। আসমানি ধীর পায়ে বাবা মায়ের রুমে ঢুকলো। সবকিছু আগের মতোই আছে, কোনো জিনিস নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি। সরবে কিভাবে? সবাই যে সব জড়বস্তু। ঘরের মানুষ দুজন তো না ফেরার দেশে চলে গেছে, যেখান থেকে চাইলেও আর ফিরে আসা যাবে না। আসমানি খাটের উপর গিয়ে বসলো। এই খাটে অনেক দিনের পুরনো, এই খাটেই নাকি বাবা মায়ের বাসর হয়েছিল। এই খাটে শুয়েই মা তাকে কত গল্প শোনাতো। বাবা বুকের ওপরে নিয়ে আসমানিকে ঘুম পাড়াতো। আর প্রথম শিক্ষার হাতে খড়ি এই খাটে বসেই বাবা বসে বসে অফিসের কাজ করত,
আর আসমানি খাতায় আঁকিবুকি করত। তারপর যখন ভাইয়ার জন্ম হলো তখন আসমানিকে পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আসমানি ঠোঁট ফুলিয়ে কান্না করত। বাবা মাকে ছাড়া সে কিভাবে ঘুমাবে সেই চিন্তায়। বাবা অবশ্য মেয়ের মনের অবস্থা বুঝতে পারে, তাকে আর পাশের ঘরে পাঠায়নি। কষ্ট হলেও এই ছোট্ট খাটে 4 জন শুয়েছে। কিন্তু কয়েকদিন যেতেই ছোট ভাইয়ের কান্নায় অতিষ্ঠ হয়ে নিজের কাঁথা আর বালিশ নিয়ে নিজেই পাশের ঘরে ঘুমাতে গিয়েছিল। তাকে দেখে নাকি এত কিউট লাগছিল, মা তাই ক্যামেরা নিয়ে ছবি তুলে রেখেছিল। ছবিটা আজও আছে। বড় হওয়ার পর আসমানি নিজের এইরকম ছবি দেখে ভীষণ কেঁদেছিল। ইচ্ছে পোষণ করেছিল ছিঁড়ে ফেলার, কিন্তু মা অনেক চালাকি করে ছবিটা লুকিয়ে ফেলেছিল। এরপর আসমানি ভাইয়ের ঘরে ঢুকে আসমানি বুকটা ধক করে ওঠে। এত গোছানো, কোনো কালে কি ছিল এমন? ওর ঘর তো এত গোছানো কখনোই থাকতো না। আসমানি আর ওর বোন বলতো এটা নাকি এই বাসার গোয়াল ঘর, এই বাসায় নাকি একটা গৃহপালিত গরু থাকে। আসমানির মা রোজ গুছিয়ে দিত, মাঝে মাঝে আসমানিও গুছিয়ে দিতে দিতে বলতো, এই বাসাটাকে গরুটা একেবারেই গোয়াল ঘর বানিয়ে দিয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, সেটাই প্রয়োগ করা উচিত। আসমানির চোখ পানিতে ভরে ওঠে। তার বলা কথায় কি আল্লাহ তবে শুনে নিয়েছে? আল্লাহ কি তার কথা রেখেছেন? সে তো মনে থেকে এই সবই কোনো কিছুই চায়নি। আসমানি এবার নিজের ঘরের দিকে যায়, যেখানে সে তার ছোট্ট বোনটা থাকতো। চারিদিকে এত গোছানো জিনিস আর নীরবতা সহ্য করতে পারছে না আসমানি। তার বুক ফেটে কান্না আসতে চায়, কিন্তু চোখের পানিতে শুকিয়ে গেছে অনেক আগেই। কার জন্য আর কাঁদবে সে? সে কাঁদলে কি তার জীবন ফিরে আসবে? আসমানি নিজেদের পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তার ছোট বোন তার ছোটবেলা কেটেছে এইখানে, কৈশোর কেটেছে এইখানে। সে তার ভাই বোনদের সাথে হুটোপুটি করেছে, কত অভিযোগ, অভিমান আর আবদারের ঝুড়ি খুলে বসেছে। আসমানি এবার নিজের স্টোর রুমের দিকে যায়, যেখানে নিজের কত শত পরিত্যক্ত জিনিস ফেলে রেখেছে। আসমানি সেখানে গিয়ে রীতিমতো কাশতে কাশতে থাকে। কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে এগিয়ে যেতেই প্রথমেই নজরে পড়ে একটা দোতলা খাট। এখানে উপরে সে আর তার ভাই নিচে থাকতো। ছোট ভাইটা একটু বড় হওয়ার পর সে উপরে ঘুমাতে চাইতো। আসমানিও ছাড়বার পাত্রী ছিল না, সেও নিজের জায়গা ছাড়েনি। তাই বাবা বাধ্য হয়ে এই খাটটাই স্টোর রুমে ফেলে তাদের জন্য আলাদা ঘর খুলে দিয়েছিল।